আপনার কাছে জমির দলিল রয়েছে, এর অর্থ হলো আপনি জমির মালিক, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট। আপনার যদি দলিল থাকে, দলিল আপনাকে জমির মালিকানা দিবে। কিন্তু আপনার যদি রেকর্ডস অফ রাইট না থাকে, আপনার যদি খাজনা দাখিলা পরিশোধ না থাকে, তাহলে আপনি দখলে রয়েছেন সেই অনুমানটি করা কিন্তু যাবে না। অর্থাৎ দলিল হলো আপনার সম্পত্তির মালিকানা, খাজনা দাখিলা এগুলো হলো আপনার দখলের অনুমান। আমরা যখন জমিতে কোনো সমস্যার সম্মুখীন হই, তাহলে আমরা সবথেকে বেশি প্রাধান্য দেই দলিলের উপর। কিন্তু আমাদের দুইটি বিষয়ের উপরেই সমানভাবে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ আপনি শুধুমাত্র রেকর্ডস রাইটস, অর্থাৎ আপনার খতিয়ান অথবা আপনার খাজনা দাখিলা, এটার উপরে প্রভাব দেখালে বা জোর দেখালে কাজ হবে না। একই সাথে আপনার দলিলও থাকতে হবে, একই সাথে আপনার খতিয়ান খাজনা দাখিলা সঠিক থাকতে হবে। এখন প্রশ্ন হলো, জমির মালিকানা দুইভাবে হতে পারে। এক, রেকর্ডীয় মালিক হতে পারে, আর এক হতে পারে খরিদার সূত্রে বা ক্রয় সূত্রে মালিক। সিএস খতিয়ান যাদের মূল খতিয়ান, অর্থাৎ তারাই হচ্ছে রেকর্ডীয় মালিক। আর যারা সিএস খতিয়ান থেকে অথবা এসএ খতিয়ান, আরএস খতিয়ান থেকে কিনেছেন, তারা হলেন খরিদার সূত্রে অর্থাৎ ক্রয় সূত্রে মালিক। এই সম্পত্তিতে মালিকানা অর্জন করার পরে আপনার প্রথম যে স্টেপটি আসে, সেটি হচ্ছে আপনার সম্পত্তিতে আপনার নিজের নামে নামজারি করিয়ে নেওয়া, অর্থাৎ মিউটেশন করিয়ে নেওয়া। এবং মিউটেশন করে নেওয়ার পরে আপনার জমির খাজনা পরিশোধ করা। আপনি এই কাজগুলো করলে আপনি কিন্তু কার্যতভাবে সম্পত্তির মালিক এবং দখল কিন্তু পেয়ে গেলেন। এখন দখল আবার দুই প্রকার। একটিকে বলে আপনার বাস্তবিক দখল অর্থাৎ অ্যাকচুয়াল পজিশন, আরেকটিকে বলে আপনার পরোক্ষ দখল বা কনস্ট্রাকটিভ পজিশন। অর্থাৎ আপনি একটি জায়গাতে বাড়ি করে আছেন, পুকুর করে আছেন, ঘের করে আছেন, জমিতে চাষ করেন, বাগান করে আছেন, এগুলো আপনি অবস্থান করে আছেন, দোকান করে আছেন, এগুলো হচ্ছে আপনার বাস্তবিক দখল। অর্থাৎ একটা প্রপার্টি কেনার পরে আপনি সেই প্রপার্টিতে আপনি অ্যাকচুয়ালি অবস্থান করছেন। দ্যাটস মিনস দ্য অ্যাকচুয়াল পজিশনস অফ দ্য property. On the other hand, if you prove that you have records of rights, আপনার যদি রেকর্ডস অফ রাইটস থাকে, তাহলে এটা প্রমাণ করে যে আপনার সেখানে কনস্ট্রাকটিভ পজিশন রয়েছে। অর্থাৎ আফটার বাইং দ্য প্রপার্টি ইউ মাস্ট হ্যাভ গো টু দ্য ল্যান্ড অফিস ফর মিউটেশনস। আপনার এমনি মিউটেশন হয়ে গেল, আপনি খাজনা দাখিলা দিলেন, অর্থাৎ আপনি পরোক্ষভাবে দখলে চলে আসলেন। যখন দেখা যায় যে সেলার তার যে ল্যান্ড, অর্থাৎ দ্য পিচ অফ ল্যান্ড সেল টু দ্য বায়ার, যখন তিনি বায়ারকে সেল করে দিলেন, অ্যান্ড হি অ্যাবসলিউটলি ট্রান্সফার হিজ টাইটেল টু দ্য বায়ার, অর্থাৎ তার যে মালিকানা, সেই মালিকানাটি অ্যাবসলিউটলি ট্রান্সফার টু দ্য বায়ার। যে কিনছে তাকে অ্যাবসলিউটলি একেবারে সম্পূর্ণভাবে হস্তান্তর করে দিলেন। এই যে হস্তান্তর করলেন প্রপার্টিটা, অর্থাৎ তিনি পজিশনটাও হস্তান্তর করলেন। আপনি তো জমি তো আপনি খুঁজে নিয়ে, অর্থাৎ আপনি এরকম খুঁড়ে নিয়ে আপনি তো বায়ারকে দিতে পারবেন না, ক্রেতাকে তো আপনি দিতে পারবেন না। তাহলে আপনি কিভাবে দিবেন? আপনি রেকর্ডস অফ রাইটসটা তাকে করে দিলেন, মিউটেশনটা হয়ে গেল, আপনার কোনো অবজেকশন নাই, আপনি কাগজ করে দিলেন, তার কাছে চলে গেল। সে এখন যে সেখানে ঘের করতে পারে, মাছের চাষ করতে পারে, সে জমি জায়গাতে ঘরবাড়ি করতে পারে, দোকানপাট করতে পারে। আপনি যে ট্রান্সফার করে দিলেন, আপনি শুধুমাত্র পজিশন ট্রান্সফার করতে পারলেন। অর্থাৎ আপনি জমি বিক্রি করা মানে আপনি খুঁড়ে নিয়ে হাতে দিয়ে দেওয়া নয়। ট্রান্সফার করাটা হচ্ছে ওনারশিপ। আপনার যে টাইটেল আছে প্রপার্টিতে, সেইটা আপনি ট্রান্সফার করে দিলেন। এই ট্রান্সফার করে দেওয়ার সাথে সাথে আমরা এটা ধরে নিই যে দ্য পারসন ট্রান্সফার হিজ পজিশন টু দ্য বায়ার, অর্থাৎ বায়ারকে সে তার যে পজিশনটা বা দখলটা তিনি হস্তান্তর করে দিলেন। ওনারশিপটার সাথে সাথে পজিশনটা চলে গেল। আদালতে যদি আপনি যান, ফৌজদারি কার্যবিধির 145 নম্বর যে ধারাটি আছে, সেই ধারাতে কিন্তু কোয়াজাই সিভিল অর্থাৎ সেমি দেওয়ানি মামলা রয়েছে 145 ধারাটি। অর্থাৎ সেখানে শুধুমাত্র প্রপার্টির দখলের সংক্রান্ত, দখল বিরোধ সংক্রান্ত মামলাটি কিন্তু করা হয়। সেখানে আপনি আপনার
দখল আছে কিনা সঠিকভাবে, বা কেউ আপনাকে অবৈধভাবে আপনার সেই দখল থেকে বিচ্যুত করেছে কিনা, বা দখল থেকে উৎখাত করেছে কিনা, বেদখল করেছে কিনা, এই বিষয়টি নিশ্চিত করা হয়। এখানে যদি যে এসেছেন অর্থাৎ ন্যায় বিচার প্রার্থী, প্লেইন্টিফ যে কোর্টের কাছে এসেছেন ফর টেকিং জাস্টিস, এই জাস্টিসটা নেওয়ার জন্য, তিনি যদি প্রমাণ করতে পারেন, if he prove his case by the documents that he has the right person, he has the right possessions of the property, the court shall order him to take the possession of the property and pass a injunction against such person who illegally disposes the owner of the property. অর্থাৎ কোনো ব্যক্তি যদি বেআইনিভাবে কাউকে দখলচ্যুত করার চেষ্টা করে, তাহলে যে ব্যক্তি দখলচ্যুত করার চেষ্টা করছে তাকে নিষেধাজ্ঞা দিতে পারে, ইউ শ্যাল নট ট্রেসপাস টু দ্য প্রপার্টি। তাকে বলে দিতে পারে যে তুমি এই প্রপার্টিতে আর অনুপ্রবেশ করবে না, বিকজ দ্য ডিফেন্ডেন্ট হ্যাজ দ্য রাইট টু হোল্ড দ্য প্রপার্টি। এটা ধরে রাখার মতো তার কোনো অধিকার নাই, অর হি হ্যাজ নো অ্যাকচুয়াল কনস্ট্রাকটিভ পজিশনস অফ দ্য প্রপার্টি, তার পরোক্ষ এবং প্রত্যক্ষ কোনো দখলও নাই। আদালতে শুধুমাত্র দেখা যায় যে শুধুমাত্র বাস্তবিক যে দখল, অ্যাকচুয়াল পজিশনস, তার ঘের আছে কিনা, সে সেখানে বসবাস করেছে কিনা, তার দোকান আছে কিনা, তার জমিতে ঘাস লাগানো বা তার জমিতে কোনো ধান লাগানো, শস্য লাগানো, বাগান করা, এগুলো আছে, এগুলাই দেখে। ইটস নট অনলি দ্য ফ্যাক্টস অফ দ্য ম্যাটার অর ফ্যাক্টস অফ দ্য ডিসপুট, এটা শুধুমাত্র ওই ডিসপুটের ফ্যাক্ট না, আপনাকে দেখতে হবে যে অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার আর সাম কনস্ট্রাকটিভ পজিশন, সেখানে কনস্ট্রাকটিভ পজিশন আছে কিনা। কনস্ট্রাকটিভ পজিশনটা আপনি বুঝবেন রেকর্ডস অফ রাইটস দিয়ে, আপনার খতিয়ান দিয়ে বুঝবেন। কনস্ট্রাকটিভ রাইটসটা দেখবেন, কনস্ট্রাকটিভ পজিশনটা দেখবেন আপনি খাজনা দাখিলা দিয়ে, আর ওনারশিপটা দেখবেন আপনি দলিল দিয়ে, ঠিক আছে। এবং এই যে এডিএম কোর্ট, এই কোর্ট যে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্ট, এখানে ওই যে অর্ডারটি হয় সেই অর্ডারটি শুধুমাত্র পজিশন সংক্রান্ত বিষয়। এটা আরো অ্যাসার্টেন করার জন্য আদালত লোকাল ইনকোয়ারি দিতে পারে, এটা দিতে পারে ওসি সাহেবের উপরে, অথবা দিয়ে দিতে পারে এসিডেন্টের উপরে দিতে পারে। সেই তথ্য সরজমিনে স্কেচ ম্যাপ করে যদি আদালতে জমা দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু দখলটা নিশ্চিত করা যায় যে আসলে সেখানে এই ঘটনা ঘটার পূর্বে 2 মাস আগে কার দখলটি ছিল, সেটাও কিন্তু নিশ্চিত করা যায়। তবে এই মামলাতে 145 জনের মামলাতে কোনোভাবে যে মালিকানা কার, অর্থাৎ হু ইজ দ্য রাইটফুল ওনার অফ দ্য প্রপার্টি, এই বিষয়টিকে কোনোভাবে ডিসাইড করা যাবে না, বিকজ such types of jurisdiction is only for the civil court, এটা সিভিল কোর্টের ম্যাটার। যদি ডিফেন্ডেন্টকে বলা হয় যে তুমি আর ওখানে যাবে না, you have no right to trespass the land because you are not rightful person, you are not righteous person who is taking the possessions of the land, এটা যদি হয় তাহলে সে কি করতে পারে, সে এক কাজ করতে পারে, সে সিভিল কোর্টে যে টাইটেল স্যুট করতে পারে, ওই যে প্রপার্টি আছে সেই প্রপার্টিতে তার যে মালিকানা বিষয়ক একটা মামলা সে করতে পারে। সেই মালিকানা বিষয়ক মামলা করে যদি সে অর্ডারটি তার পক্ষে নিয়ে আসতে পারে, তাহলে সেই অর্ডারটি দিয়ে আপনি এই যে ফৌজদারি আদালতের যে 145 ধারার এডিএম কোর্টের রায়, সেটি কিন্তু আপনি ওভাররাইড করতে